হ্যালো এভরিওয়ান। আচ্ছা, তো আজ আমরা যে টপিকটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এসি তড়িতে ইম্পিডেন্স। তো প্রশ্ন হতে পারে যে এসি তড়িতে ইম্পিডেন্স জিনিসটা আবার কি, বা কথাটা কেমন নতুন নতুন শোনাচ্ছে যারা এর আগে কখনো এটা নিয়ে মানে এটাকে কখনো ফেস করা নাই। তো ইম্পিডেন্স নিয়ে আমরা কথাবার্তা বাদ দিয়ে আমরা যেটা জানি সেটা নিয়ে কথা বলি। কথা হচ্ছে গিয়ে একটা সূত্র আছে না, যে বিভব পার্থক্যের সমানুপাতিক হয় তড়িৎ প্রবাহ না হ্যান ত্যান কি জানি, আছে তো নাকি? তো কথা হচ্ছে যে যদি সেই সূত্রটাকে নিয়ে চিন্তা করি তাহলে কথা হচ্ছে আমরা সেটাকে প্রথমে লিখি হচ্ছে আই ভি এর সমানুপাতিক, এবং তারপর আমার অ্যাকচুয়ালি জিনিসটা আসে হচ্ছে এরকম। সমানুপাতিক হলে তো এটা সমানুপাতিক চিহ্ন সহায়লে একটা ধ্রুবক দিতে হয় জি। যে জিটাকে আমরা কি বলি, এটা কি তাহলে রোধ? না, অ্যাকচুয়ালি এটা রোধ না, এটা হচ্ছে কি আমার পরিবাহিতা বলি আমরা। ওকে, এবং এই পরিবাহিতাটা হচ্ছে কি আমার জি ইকুয়ালস টু হয় হচ্ছে কি আমার 1/r, এবং এই মানটাকে এখানে বসানোর পরে নানা রকম কায়দা কানুন করে আমরা পেয়ে যাই হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তো ঘটনা হচ্ছে এই সূত্রটা আবার কখন অ্যাপ্লাইড হয় জানো? আই হোপ আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে হচ্ছে মূলত ডিসি অ্যানালাইসিস বা ডিসি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা ডিসি তড়িৎচালক শক্তি ইউজ হচ্ছে এ ধরনের কোনো একটা সার্কিটের জন্য। তো ঘটনা হচ্ছে যে আমরা তো সবসময় ডিসি সার্কিট ইউজ করবো না, বরং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যে বিদ্যুৎ ইউজ করি সেটা কি এসি তড়িৎ, তাই না? তো কথা হচ্ছে এসি তড়িতের জন্য কি আরটা প্রভাব ফেলবে, বা শুধুই কি আর প্রভাব ফেলবে, অন্য কারো কি প্রভাব থাকবে না? এটা একটা প্রশ্ন হতে পারে। সো এটার জন্য তাহলে একটা অংশে চলে আসি, যে নর্মালি আমরা তো তুল্য রোধ হিসাব টিসাব করছি, তাই না? তুল্য রোধের কাজটা কি অ্যাকচুয়ালি সবগুলা রোধ একসাথে থাকলে যেরকম একটা টোটাল বর্তনীতে যে ইফেক্টটা পড়বে, হ্যাঁ, আলাদা আলাদা ব্রাঞ্চ বা নোডের জন্য না, টোটাল বর্তনীতে যে ইফেক্টটা পড়বে নেট প্রভাবটা, সেই প্রভাবটা আমরা দেখি হচ্ছে সবগুলাকে যদি একটা রোধ দ্বারা রিপ্লেস করি তাহলেও যদি প্রভাবটা সেম থাকে তখন সেটাকে আমরা ওই সবগুলো রোধের তুল্য রোধ বলে থাকি, তাই না? ওকে, তো ঘটনা হচ্ছে যে যদি আমার বর্তনীটা হয় ডিসি বর্তনী তাহলে রোধ, হ্যাঁ, পরিবর্তনশীল রোধের ব্যাপারও আছে। হ্যাঁ, রোধ থাকলে তো ভালো কথা, রোধ আমরা তুল্য রোধ করি, শ্রেণীতে আছে না, সমান্তরালে আছে, অনেক রকম হিসাব টিসাব করি। আবার অনেক ক্ষেত্রে তোমরা যারা ইউনিভার্সিটিতে ওঠার পর হালকা পাতলা ট্রিপলিতে যারা একটু একটু দেখছো, তা যারা যে ওয়াই টাইপের কিছু আছে, ডেল্টা টাইপের কিছু আছে, তাই না? তো এগুলো যেন নানা রকম কায়দা কানুন হিসাব টিসাব আছে। তো কথা হচ্ছে আমরা যদি কখনো বর্তনীতে রোধের পরিবর্তে সে এই জিনিস যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটর, এরকম একটা ক্যাপাসিটর দেখি, অথবা এরকম একটা কুণ্ডলী দেখি, সেক্ষেত্রে আমরা যেন কি করি, রাইট? আচ্ছা, এটাতে কোন অক্ষর দিব এটা নিয়ে পরে বলতেছি। ওকে, সো চলো, যদি আমরা এই ধরনের জিনিসগুলো দেখি তখন আমরা কি করি, যখন আমরা ক্যাপাসিটর নিয়ে কাজ করি তখন কোনো একটা বর্তনীতে হিসাব করার সময় সেটাকে আমরা ধরে নিই হচ্ছে ধরেন একটা ওপেন সার্কিট, এবং যখন আমার থাকে হচ্ছে এ ধরনের একটা কুণ্ডলী সেটাকে আমরা ধরে নিই হচ্ছে একটা শর্ট সার্কিট। লাইক যদি আমার কখনো একটা ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার যদি ধরো এরকম একটা বর্তনী থাকে, ওকে, সো যদি আমার এ ধরনের একটা বর্তনী থাকে এবং এখানে আমাকে তুল্য রোধ বা যা কিছু বের করতে বলা হয়, সো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে যেহেতু ওপেন সার্কিট ধরে নিই, তার মানে জিনিসটা তখন আমার দাঁড়ায় অনেকটা এরকম, এটা তো এটার মতো আছে, এই জিনিসটা হয়ে যায় তখন আমার ওপেন সার্কিট, এবং এই জিনিসটা টোটালটা আমার একটা শর্ট সার্কিট হয়ে যায়। সো আলটিমেটলি যেহেতু এখানে বিদ্যুৎ পুরাটা নাই, তার মানে কি এই লাইন আমি টোটালি এটারে ক্যান্সেল করে দিতে পারি, মূলত জাস্ট এই দুইটা রোধ নিয়ে শুধু আমরা কাজ করি। হ্যাঁ, তখন এই রোধটাও বাদ পড়ে যায় যেহেতু এখানে একটা ক্যাপাসিটর আছে, তাই না? জিনিসটা একটা এরকম দাঁড়ায়। তো কথা হচ্ছে এখানে হচ্ছে আমার এসি তৈরিতে আর ডিসি তৈরিতে পার্থক্য, যে ডিসি তৈরিতে যেমন এগুলা সেরকম প্রভাব ফেলবে না, জাস্ট কখন আমার ওপেন সার্কিট আর কখন আমি শর্ট সার্কিট হিসাবে কাউন্ট করব সেটা বোঝানো বাদে এটার কোনো একটা প্রভাব নেই, অর্থাৎ এটা যে মানটা থাকবে, হ্যাঁ, ক্যাপাসিটেন্সের মান কত, কিংবা কুণ্ডলীর ক্ষেত্রে আমরা যেটাকে আবেশ বলি, হ্যাঁ, আবেশ গুণাঙ্ক আছে অ্যাকচুয়ালি,
জিনিসটা। তো কথা হচ্ছে যে এই যে মানগুলো আছে, মানগুলো কিছু করতেছে, এখানে কোন জিনিসটা আছে সেটাই জাস্ট ফ্যাক্টর। মান ছোট বড় যাই হোক না কেন এটা নিয়ে আমার কোনো কথা নাই। তো যখন আমার বর্তনীতে এসি কারেন্ট প্রবাহিত হবে তখন এরকম সুন্দর মতো আমি একটা জিনিসকে ক্যান্সেল করে বা নালিফাই করে দিতে পারবো না। হ্যাঁ, সুন্দর মতো এগুলাকে রিমুভ করে দিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে যে রোধের কাজটাকে অ্যাকচুয়ালি আমার তড়িৎ প্রবাহে বাধা দান কর, তাই না? তো কথা হচ্ছে এসি তড়িতের ক্ষেত্রে শুধুমাত্র তখন ওই রোধটা না, বরং এই আমার কুণ্ডলী এবং এই ক্যাপাসিটর এরাও কিছু মাত্রায় বাধা দান করবে। হ্যাঁ, অবশ্যই কিছু সূত্র মানবে, এমনি তো আর কিছু করে না। তো কথা হচ্ছে এই যে বাধা দান করা এটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে প্রতিবন্ধকতা বা ইম্পিডেন্স। ওকে, সো তাহলে আমরা যেটা ডিসি কারেন্টে দেখছিলাম যে রোধের বিপরীত রাশি যেটা, সেটাকে আমরা কি বলতাম? পরিবাহিতা, তাই না? যেটা আমরা বলতাম হচ্ছে গিয়ে পরিবাহিতা, জি ইকুয়ালস টু আমরা দিতাম হচ্ছে 1/r, যেখানে আরটাকে আমরা বলতাম হচ্ছে গিয়ে রোধ। সো সিমিলারলি এখানে আমার যে ইম্পিডেন্সের বিপরীত রাশিটা সেটাকে আমার বলা হয় হচ্ছে গিয়ে অ্যাডমিটেন্স বা প্রবেশ্যতা, এবং এটাকে নর্মালি হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি এগুলো জটিল সংখ্যা, কেন এই ব্যাপারে পরে আসতেছি। হ্যাঁ, সো আপাতত জটিল বলা দরকার নাই, এইভাবে মনে রাখো, ডিভাইড বাই জেড। এই জেডটা হচ্ছে গিয়ে আমার ইম্পিডেন্স। ওকে, সো আপাতত মোটামুটি একটু বোঝা গেছে যে ইম্পিডেন্সটা কি, বা কেন আমি শুধু রোদ দিয়ে এসিতে কাজ চালাই নিতে পারি না। কারণ হচ্ছে এইটাই যে এখানে আমার মানে কুণ্ডলীগুলা এবং ধারকগুলা কোনো একটা প্রভাব রাখবে, এবং এগুলার মানগুলোর প্রভাব রাখবে, শুধু এটার উপস্থিতি নয়, এদের মানও এখানে একটা বিরাট রকমের প্রভাব রাখবে। তো কথা হচ্ছে প্রভাবটা কীরকম বা কতটুকু প্রভাব রাখবে এটার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে ফেজার ফর্ম। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কথা হচ্ছে এইটা কেন বুঝতে হবে তার কারণটা শর্টকাটে বললে, তোমরা তো যদি ইন্টারমিডিয়েটের কথাটা একটু মনে করে দেখো তখন তোমরা ওই যে আরএমএস মান, তারপরে হচ্ছে গড় মান কারেন্টের বা ভোল্টেজের, এগুলো নির্ণয়ের সময় তো তোমরা দেখছো অ্যাকচুয়ালি নর্মাল কেসে এই ধরনের কারেন্টগুলো আমার কী হয়, এরকম কোনো একটা ফাংশন দেয় না? সাইনোসাইডাল বা কজ ফাংশনও হইতে পারে, মূলত কি জাস্ট এই টাইপের কোনো একটা ফাংশনে আসে, তাই না? তো কথা হচ্ছে এই ধরনের ফাংশনটাকে মূলত আমাদের ফেজার ফর্মে নিয়ে এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হয়। তো কথা হচ্ছে ফেজার ফর্মটা কি, তাই না? তো কথা হচ্ছে ফেজার ফর্মটা কিছুই না, ফেজার ফর্মটা হচ্ছে কি একটা জটিল সংখ্যার পোলার ফর্ম, ঠিক আছে? বা এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মেও তো ডাইরেক্ট কনভার্ট করা যায়। তো এই পোলার ফর্ম অথবা এক্সপোনেনশিয়াল ফর্ম হিসেবে এইটাকে চিন্তা করতে পারো। ওকে, সো ধরে নাও আমার কোনো একটা ফাংশনের জন্য, আমি জানি না এটা কী ফাংশন, ঠিক আছে? আমি জানি না কী ফাংশন, ধরে নিচ্ছি ধরো কোনো একটা ফাংশনের নাম হচ্ছে গিয়ে স্মল এফ, ঠিক আছে? এবং এইটার ফেজার ফর্মটাকে আমি ক্যাপিটাল এফ দিয়ে বুঝাচ্ছি, যেহেতু জটিল সংখ্যা সেই জন্য বোল্ড তো করতে পারতেছি, এই জন্য নিচে একটা আন্ডারলাইন দিয়ে বুঝাই দিচ্ছি যে স্মল এফ এর ফেজার ফর্মটা হচ্ছে গিয়ে আমার এই ক্যাপিটাল এফ। ওকে, সো তাহলে এটাকে অবভিয়াসলি আমার জিনিসটা তখন এরকমভাবে চলে আসবে যে এটার মান যেটা, আচ্ছা এটার তো কালি আসতেছে না ঠিকঠাক মতো। ওকে, কি বলতেছি, এফ হচ্ছে কি একটা ফাংশন যেটা ফেজার ফর্মটাকে আমি বলতেছি হচ্ছে ওইটাই বড় হাতেরটা ক্যাপিটাল এফ, একটা জটিল সংখ্যা। সো জটিল সংখ্যা মানে কি, জাস্ট এটার মান সাথে হচ্ছে মানে যেটা মডুলাস, সাথে একটা আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে কি আমার থিটা। এটাকে অনেক সময় আমরা এভাবে লিখে থাকি এফ ইউ টু দি পাওয়ার ইউলার্স ফর্মুলার থেকে যেটা আসে আর কি, আই থিটা, তাই না? সিম্পল, এটাকে আমরা এইভাবে লিখি। তো কথা হচ্ছে এফ এর ফেজার ফর্ম আমরা এটা বুঝলাম। তো কথা হচ্ছে কি তাহলে এফ ফাংশনটা কি, তাই না? ওয়েল, এফ ফাংশনটা তাহলে হবে হচ্ছে আমার, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমি এখানে ডোমেন হিসেবে কাকে ইউজ করতেছি, ঠিক আছে?
সো ডোমেন হিসাবে কাকে ইউজ করতেছি, এখন যে কথাগুলো বলবো এগুলো হালকা একটু মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে, হালকা একটু মাথার উপর দিয়ে যাবে। তো বলবো আপাতত দেখতে থাকো, পর যখন উদাহরণ দিয়ে বুঝাবো তখন ব্যাপারটা তোমাদের কাছে ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ধরতেছি যে আমার এখানে একটা ডোমেন আছে হচ্ছে এন। এন আসলে কি জিনিস আমিও জানি না, ধরে নিছি যা ইচ্ছা তাই কোনো একটা রাশি হইতে পারে। হ্যাঁ হইতে পারে, এটা হচ্ছে গিয়ে তোমার ধরো আইনস্টাইনের ধ্রুবক বা এরকম যা ইচ্ছা হইতে পারে, ঠিক আছে। কি হবে এটা নিয়ে পরে আসতেছে, ওকে। সো এটা ইকুয়ালস টু, তখন আমি বলবো হচ্ছে রিয়েল পার্ট অফ এটার জন্য যে ফেজার ফর্মটা ছিল সেইটা ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু এই এন এবং সাথে একটা এন নট গুণ আকারে থাকবে, ওকে। পুরা ব্যাপারটা মাথার উপর দিয়ে গেছে আমি জানি, যাওয়াটাই স্বাভাবিক, তাই না। তো কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি জিনিসগুলো দিয়ে আমি কি বোঝাচ্ছি, ওকে। সো চলো একটু শর্ট করে যদি বলি, দেখো তো এই থিটাটা যে আছে বা ই টু দি পাওয়ার আই থিটা, হ্যাঁ, এই থিটাটা আমরা নর্মালি কোন অ্যাঙ্গেলের প্রকাশ করি, হ্যাঁ, ডিগ্রি, গ্রেডিয়ান, রেডিয়ান যে কোনোটাই আনতে পারো, বাট আমাদের হিসাব টিসাব দৈনন্দিন হিসাবের জন্য আমরা কোন এককটা ইউজ করি এখানে, অবভিয়াসলি রেডিয়ান একক। আর বিশেষত যখন আমার ফিজিক্সের সব ব্যাপার স্যাপার আসবে, যেহেতু পাই মাইনাস পাই প্লাসের জিনিসপাতি আছে, রেডিয়ান ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না। সো আমরা নর্মালি রেডিয়ান একক ইউজ করি, বিশেষত এই যে এক্সপোনেনশিয়াল ফর্মের জন্য তো রেডিয়ানটা মাস্ট, ঠিক আছে। তো কথা হচ্ছে যে তাহলে থিটার এককটা হচ্ছে কি আমাদের রেডিয়ান, দ্যাট মিনস হচ্ছে এন এন নট, ওকে, এন এন নট এমন কিছু একটা হবে, ওকে, যেখানে আমার এন এন নট যে জিনিসটা আছে, এই এন এন নটের এককটাও আমার অবভিয়াসলি রেডিয়ান হতে হবে, বোঝা গেছে। এন এন নটের এককটা আমার অবভিয়াসলি রেডিয়ান হতে হবে। সো কথা হচ্ছে এনটা কি, এনটা হচ্ছে আমাকে বলে দেওয়া হবে, বা আমার যে কোনো একটা কাজের জন্য আমি ধরে নিব বা বুঝে নেব যে আমাকে এইটার সাপেক্ষে করা হবে, অর্থাৎ এটা আমার ইনপুট আসবে, এর সাপেক্ষে আমার আউটপুটটা হবে, অর্থাৎ আমার ডোমেনটা হচ্ছে কি স্মল এন, ওকে। সো ডোমেনটা যখন আমার স্মল এন, দ্যাট মিনস আমি স্মল এনের এককটা জানি, তাই না, স্মল এনের এককটা জানি। সো দ্যাট মিনস তার সাথে আমার এমন কোনো একটা রাশি গুণ আকারে আনতে হবে, আই রিপিট, এমন কোনো একটা রাশি আমাকে গুণ আকারে আনতে হবে যে রাশির জন্য আমার কি হবে, এই টোটাল গুণফলের এককটা আমার রেডিয়ান হয়ে যাবে। ফর এক্সাম্পল যদি ধরো আমি আলফাকে আনি, অ্যাকচুয়ালি আনা যায় কিনা আমি নিজেও জানি না, ঠিক আছে, জাস্ট কথার কথা বলতেছি। ধরো আমি এখানে আলফাকে আনলাম এই জায়গায় আলফার ভিত্তিতে। সো আলফা কি কৌণিক ত্বরণ, সো কৌণিক ত্বরণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এককটা আমার কি আসবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ওকে। সো দ্যাট মিনস দেখো তো আমার এখানে কি আসছে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আসছে, ওকে। সো আমার যদি এককটাকে রেডিয়ান রাখতে হয় তার মানে কি সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ টাইম স্কোয়ার বা এ ধরনের টাইম স্কোয়ারের সমমাত্রিক কোনো যদি রাশি টাশি থাকে সে ধরনের আমরা কোনো একটা জিনিস দিয়ে তখন এখানে গুণ করে দেব, ওকে। মোটামুটি আইডিয়া করা গেছে, আই হোপ মোটামুটি আইডিয়া করতে পারার কথা, এবং এইটুকু আইডিয়া আসলে কাজে লাগলেই হবে। তার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখবো, তারপর যখন ফেজার ফর্ম করা তোমরা শিখে যাবে, তখন এটা কেমনে হয় বা কী হয় এগুলো নিয়ে কেউ মাথা ঘামাবাও না, বুঝো বা না বুঝো তখন কেউ আর বোঝার চেষ্টাও করবো না, যখন দেখবা যে এটা না বুঝেও করা যায়। বাট আমি চাইতেছি যে সবাই একটু বেসিকটা ক্লিয়ার হোক, ভার্সিটিতে আসছো সব বেসিক ক্লিয়ার করে করে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, এখন যদি আবার বেসিক কী জিনিস এটাই ভুলে যায় তাহলে কেমন না। আচ্ছা, তো যাই হোক, তো হচ্ছে আমাদের ফেজার ফর্মের কথাবার্তা যেহেতু বলতেছি, তাহলে এখন চলে আসি অরিজিনালি ফেজার ফর্মটাকে আমি কিভাবে মেজার করব আমাদের রেগুলার জায়গায়, ঠিক আছে। আমাদের রেগুলার জায়গাটা কি মূলত হচ্ছে আমাদের ওই যে সাইন কজ, এগুলো আমরা কিসের মধ্যে আনছিলাম, তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের জন্য পরিবর্তী, তাই না। সো ধরো আমরা তড়িৎচালক শক্তির জন্যই চিন্তা করতেছি, হ্যাঁ। সো তড়িৎচালক শক্তির জন্য অ্যাকচুয়ালি আমরা থিটা না, আমরা এখানে ডেল্টা ইউজ করবো। কেন ইউজ করবো এটা পরে তোমরা যে জিনিস আসবে ওইটা দিয়ে দেখলে বুঝবা, ওকে। সো যদি আমি ধরে নিই জিনিসটা হচ্ছে কি আমার ই, ঠিক আছে, যদি আমার ধরে নিই জিনিসটা হচ্ছে কি আমার ই, যেটা হচ্ছে কি আমার পরিবর্তী, সো তাহলে এটার জন্য আমার যে
দশাটা হওয়ার কথা, ফেজার ফর্মটা হওয়ার কথা, সেটা হিসাবে কি হয়, ই নট যে মান তার সাথে ই টু দি পাওয়ার আই, আর বলছি থিটার জায়গায় আমরা ডেল্টা ইউজ করব, বা ই নট ডেল্টা। তো এখন তোমরা বলতে পারো যে ইয়াল্লা ভাই ওইখানে তো ওমেগা ছিল, ওমেগার তো অবশ্যই কোনো একটা প্রভাব থাকবে, ওমেগা গেল কই, বা ওমেগা আমার এখানে কেন আসলো না, তাই না? ওমেগা দিয়ে অ্যাকচুয়ালি আমার কাজটা কি, তাহলে আমি ওমেগা দিয়ে কি করতেছি, ওয়েল সেটা নিয়ে আসতেছি। মূলত আমি জানি না অ্যাকচুয়ালি এই ফেজার ফর্মটা কার, ঠিক আছে, আমি জাস্ট ব্যাক ক্যালকুলেশনে নিচে থেকে উপরে যাইতেছি, ঠিক আছে, সেভাবে তো আর দেখাতে পারছি আর সেজন্য উপর থেকে নিচে দেখাচ্ছি, বাট মাইন্ড ইট এটা আমার আসলে নিচে থেকে উপরে যাইতেছে, ঠিক আছে, অর্থাৎ প্রমাণ করব যে এটাই হচ্ছে ওইটার ফেজার ফর্ম, প্রমাণ করো লাইক দিস। ওকে, ধরো তোমাদের অনেক সময় থাকে না যে এ প্লাস বি নট ইকুয়ালস টু জিরো হলে প্রমাণ করো, ধরো তোমাকে বলা হয় যে এ বি ইকুয়ালস টু ওয়ান, তো তোমরা কি করো, এ প্লাস বি নট ইকুয়ালস টু জিরো ধরে প্রমাণটা শুরু করতে পারো, অথবা উল্টাটাও করতে পারো যে এ বি ইকুয়ালস টু ওয়ান এইটা ধরে ক্যালকুলেশন করে করে তুমি দেখাবো হচ্ছে এ প্লাস বি নট ইকুয়ালস টু জিরো, যা প্রদত্ত শর্তের সাথে মিলে, যেহেতু প্রদত্ত শর্তের সাথে এটা মিলে গেছে তার মানে কি আমি যেটা ধরে শুরু করছি সেটাও সত্য, তার মানে কি এরা দুইজন একটা সত্য হলে অপরটা সত্য হবে, তার মানে এরা দুইজনের সত্য। করছো না এরকম অনেক রকম মেথ করার কথা, ইভেন এগুলো ক্লাস 9-10 বেশি করার কথা, ঠিক আছে। তো আসলে আমরা এখানেও সেই কাজটাই করতে যাচ্ছি যে প্রমাণ করব এটাই হচ্ছে আমাদের যে রেগুলার লাইফে আমরা যে পরিবর্তিত তড়িৎচালক শক্তির যে আমরা ইকুয়েশনটা ইউজ করি সেটার ফেজার ফর্ম। ওকে, সো লেটস ট্রাই ইট। তো কথা হচ্ছে যে এখান থেকে তাহলে জিনিসটা হচ্ছে, তাহলে আমাদের ইটা তাহলে আমার কিসের উপর ডিপেন্ডেন্ট থাকে, চিন্তা করো তো, আমাদের যে পরিবর্তিত তড়িৎচালক শক্তি বলি বা যাই বলি না কেন, এটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ডেন্ট, টাইমের উপর না, একটা নির্দিষ্ট সময় পর পর মানটা চেঞ্জ করে না, ইয়েস একটা নির্দিষ্ট সময় পর পর তারা মানটা চেঞ্জ করে, এখানে আমার ডোমেনটা হচ্ছে গিয়ে টি, ওয়েল এখন কথা হচ্ছে আমার থিটার একক হচ্ছে রেডিয়ান, থিটা একক হচ্ছে রেডিয়ান, আমার অলরেডি টি আছে, টি এর সাথে আমি এমন কি জিনিস গুণ করতে পারি যেটা গুণ করলে আমি এককটা রেডিয়ানে পাবো, অর্থাৎ টি এর একক তো হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডের সাথে আমি কি গুণ করলে রেডিয়ান একক পাবো, অবশ্যই সেকেন্ড ইন্টু হোয়াট ইকুয়ালস টু যদি আমি রেডিয়ান দিই তাহলে সেকেন্ডটা ওইদিকে কি রেডিয়ানের নিচে সেকেন্ড, তার মানে কি রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড বিশিষ্ট একটা রাশি আমাকে ইউজ করতে হবে। এটা বললে আমাদের মাথায় নর্মালি কি আসার কথা, কৌণিক যে বেগের ব্যাপারটা আছে ওমেগার কথা আসার কথা, এখানে যদি কৌণিক বেগ না, এখানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, হ্যাঁ সেইটাই আসলে আমার এখানে ইউজ করতে হবে, হুইচ ইজ রেডিয়ান পার সেকেন্ড একক বিশিষ্ট ওমেগা, তাই না? সো দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে আমার এখানে টি নট যেটা আমি বলতেছিলাম এন নট, দ্যাট উইল বি ওমেগা ইন দিস কেস। ওকে, সো তাহলে আমার এই জিনিসটা আসলে হচ্ছে রিয়েল পার্ট অফ কি ই ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু টি টি নট। ওকে, আর এই টি নটটা কি, টি এর সাথে এমন কিছু একটা গুণ হবে যেন এককটা রেডিয়ানে আসে, যেটা আমরা অলরেডি দেখেই ফেললাম, এই জিনিসটা হবে হচ্ছে কি আমাদের ওমেগা। ওকে, সো উপরে এইটুকু অংশ যদি বোঝা যায় তাহলে এখন মুছতেছি। ওকে, কারণ আমাদের কিছু ক্যালকুলেশন আছে, ফেজর ফর্ম লেখা টাখাও এত মুছে দিই, এত কিছু তো লাগবে না, লাল কাইতে আছে, পরবর্তী অংশে না হয় লাল কাই নাই ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে যদি আমরা এখন এই জিনিসটাকে ভেঙে ভেঙে করা শুরু করি তাহলে দেখা যাক জিনিসটা কীরকম দাঁড়াবে। এটা ইকুয়ালস টু তাহলে আমার আসবে হচ্ছে রিয়েল পার্ট অফ, এটা সমান কি ই নট ই টু দি পাওয়ার আই ডেল্টা ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি, তাই না, ইকুয়ালস টু হচ্ছে আমার রিয়েল পার্ট অফ ই নট ই টু দি পাওয়ার আই ডেল্টা প্লাস ওমেগা টি, তাই না, ইকুয়ালস টু তার মানে কি ই টু দি পাওয়ার আই, এটা মানে হচ্ছে রিয়েল পার্ট অফ ই নট কজ ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস আই ই নট সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো ঘটনা হচ্ছে ভাইয়া তাহলে এখানে আমার রিয়েল পার্ট কোনটা,
এইটা না, ইয়েস এইটাই। সো সেই জন্য যদি আমি এই অংশটা মুছে দিই তাহলে এখন, হ্যাঁ মুছে দিই মানে অ্যাকচুয়ালি এটাও তো অবশ্যই ঠিক আছে, জাস্ট যদি মুছে দিই তাহলে আমার তার মানে কি জাস্ট এই অংশটা রিয়েল পার্ট, তার মানে এটা আসবে হচ্ছে আমার ই নট কস ওমেগা টি প্লাস ডেল্টা, অর্থাৎ টি এর সাপেক্ষে যখন আমি কে সংজ্ঞায়িত করতেছি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি টি ডোমেনের জন্য আমার যখন ফাংশনটাকে আমি মেজার করতেছি তখন নট কজ ওমেগা টি প্লাস ডেল্টা যদি ফাংশনটা হয়, ইন দ্যাট কেস এইটার ফেজার ফর্ম, আই রিপিট নট কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এইটার ফেজার ফর্মটা আমার আসবে হচ্ছে হুইচ ইজ নট অ্যাঙ্গেল ডেল্টা। বোঝা গেছে? তো এখন এখানে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমাদের তো রেগুলার লাইফে তো আপনি বললেন সাইন টাইপের থাকে এবং আমরা দেখেও পাচ্ছি নর্মালি আমরা সাইন দিয়ে করছি, কস দিয়ে করলেও মান সেম আসতো, বাট আমাদের তো ফাংশনগুলো রেগুলার লাইফে সাইন রিলেটেড থাকে। তো সাইন দিয়ে যদি আমার এই জিনিসটা থাকে তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? ওয়েল, তো এটার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কয়েকটা ফেজার ফর্ম রিলেটেড কিছু জিনিস দেখাবো এবং তারপর বলবো হচ্ছে যেগুলোকে তোমাকে ফেজার ফর্মে বের করতে হবে। ওকে, সো লেটস ট্রাই আউট সাম প্রবলেমস। এই কালিটা খুব বেশি জ্বালাতন করে, বোর্ড পুরো কালো করে দেয়, যার জন্য আমি অনেক দুঃখিত। মনে হয় এটা হোয়াইট বোর্ড মার্কার আর পার্মানেন্ট মার্কারের হাইব্রিড। আচ্ছা, তো প্রথমে একটা সহজ সরল জিনিস যেটা বললাম সেটাকে আবার বলে দেই যে z ইকুয়ালস টু যদি আমার হয় ডেল্টা, এই ক্ষেত্রে আমার ফেজার ফর্ম যেটা সেটা আসবে হচ্ছে ক্যাপিটাল জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই ডেল্টা, অথবা নর্মালি যদি আমরা শুধু লিখি তাহলে হচ্ছে জেড এইটা। ওকে, এটা হচ্ছে আমার জেনারেল কেস। সো সিম্পলি এখান থেকে আমাকে যদি কেউ বলে যে পি ইকুয়ালস টু 4 cos 2t প্লাস 7 বললো, তাহলে এটার জন্য আমি কি করতে পারি? সিম্পল, এখান থেকে আমি তাহলে ডিরেক্ট লিখতে পারি যে এটা তাহলে আমার যে ফেজার ফর্মটা আসবে সেটা হবে হচ্ছে গিয়ে মান যেটা আছে সেটা মানে হচ্ছে এই 4, তার সাথে অ্যাঙ্গেল কি 2t প্লাস যেটা থাকবে সেটা। খুবই ইজি জিনিস, তাই না? ওকে, আর একটু ঘুরাই দেই তাহলে জিনিসটাকে। এখন চলো আমাকে এই জিনিসটাই বলা হচ্ছে পি ইকুয়ালস টু -4, আচ্ছা এটা না, আগে অন্যটা দিই, কজ -70 প্লাস π/6। তো কথা হচ্ছে এখানে তুমি তাহলে সুন্দর মতো চিন্তা করতে পারো, হ্যাঁ এখানে 4 আছে, 4 দিব, তার সাথে কত 4 অ্যাঙ্গেল π/6, বাট না ভাইয়া একটু সমস্যা আছে। কি সমস্যা? আমাকে সবসময় মনে রাখতে হবে ওমেগার মানটা যেন মাইনাসে না আসে, কারণ কি এখানে টি এর সাথে যেটা আছে সেটাকে তুমি কি বলবো? অবভিয়াসলি ওমেগা বলবা। তো ওমেগা আসলে কি ভাইয়া? ওমেগা আসলে হচ্ছে গিয়ে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক ঋণাত্মক হয়? হবে না। তো যেহেতু কৌণিক কম্পাঙ্ক ঋণাত্মক হয় না, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে মাইনাস দিয়ে গুণ করবো, কারণ কি কজ মাইনাস থিটা সমান কজ থিটা আমরা জানি। সো তখন আমার এই জিনিসটা চলে আসবে 4 cos 70 মাইনাস π/6। এখন দেখো ওমেগা প্লাস আছে না, যেহেতু প্লাস আছে সো এখন তুমি এই জিনিসটা ডাইরেক্ট দিয়ে দিতে পারো। কিভাবে? 4 বোঝা গেছে? আচ্ছা, আই হোপ খুব একটা কঠিন কিছু না, বুঝতে পারা উচিত। ঠিক আছে, ও আচ্ছা এইটা ইকুয়ালস টু না, তো এটা হচ্ছে এটা ফেজার ফর্মটা, ঠিক আছে, নট এইটা ইকুয়ালস টু। ঠিক আছে, এই জিনিস আর এটার ফেজার ফর্ম কিন্তু এক জিনিস না, ঠিক আছে, এটা আবার কেউ গোলায় ফেলো না।
আচ্ছা এই দুইটা তো সমান, সরি এই দুইটা সমান, আর এইটা হবে হচ্ছে আমার ফেজার ফর্ম, লাস্ট লাইনে যেটা লিখলাম। ওকে, তাহলে আরেকটা দিচ্ছি যেটা হচ্ছে গিয়ে, যেটা একটু আগে দিতে চাচ্ছিলাম, কিউ ইকুয়ালস টু মাইনাস, সবসময় 4 দিতেছি, মনে হইতে পারে ভাইয়া 4-এর প্রতি এত আপনার প্যাশন কেন, কজ এই হচ্ছে আমার প্রশ্ন। ওকে, তো তুমি বলতে পারো ভাই এইটাও তো সমস্যা নাই, কেন সমস্যা নাই, -5 এখানে দিব, তার সাথে কত π/3 হয়ে যাবে। কিন্তু ভাই এটা কি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের কি মান না শুধুমাত্র, প্লাস মাইনাসটা কি আমি মেজার মানে কনসিডার করব? অবশ্যই করব না। তো তাহলে তুমি কি বলবা যে হ্যাঁ আচ্ছা এই জিনিস, তাহলেও সমস্যা নাই, 5 বসাবো, π/3 বসাবো। বাট এখানেও ঝামেলা আছে, এখানেও ঝামেলা আছে। কি কি ঝামেলা আছে? লাইক আমার 5 cos এইটা এবং -5 cos এইটা সিগনিফিকেন্টলি গ্রাফিকে আমার দুইটা আলাদা আলাদা জায়গায় প্লট হবে না? আলাদা আলাদা জায়গায় প্লট হওয়ার কারণ কি? এদের মাঝে অবভিয়াসলি একটা দশা পার্থক্য থাকবে, বোঝা যাচ্ছে? আই হোপ বোঝা যাওয়ার কথা। ধরো এখানে তুমি টিটারে এক্স অক্ষ বরাবর আর কিউটারে ওয়াই অক্ষ বরাবর বসাইছো, -5 বসার +5 বসাও, যাই বসাও না কেন, মূলত দেখতেছো যে কজের ভিতরে জিনিস সেম কারণে এই দুইটা জিনিস কিন্তু সেম হয়ে যাবে। সো তার মানে কি এই প্লাস মাইনাস চিহ্নটার জন্য ভ্যারি করবে, অর্থাৎ ভিতরে তোমার জিনিসটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই, বরং দেখতেছো যে ভিতরটাই বরং তোমার ঠিক রাখতেছে, বাইরের জিনিসটাই তোমার টোটালি কি আলাদা আলাদা পজিশনে আমার বিন্দুটাকে প্লট করাচ্ছে। সো যেহেতু দুইটা আলাদা আলাদা জায়গায় প্লট করাচ্ছে, তার মানে কি এদের ফেজার দশা সমান হবে? ফেজার ফর্ম মানে কি অ্যাকচুয়ালি দশার অবস্থা, এটা কি সমান হবে? হবে না। তো কথা হচ্ছে তাহলে এখানে জিনিসটাকে আমরা কীভাবে মেজার করতে পারি? ওয়েল, সো চলো আমরা এই জিনিসটাকে চিন্তা করি যে এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। একটু খেয়াল করো, এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে -5, ওকে, এবং তার সাথে আমার এই অ্যাঙ্গেলটা তো আসবে, তাই না? তো ঘটনা হচ্ছে যে -5 যখন আমার এই জিনিসটা আসে, তাহলে -5 সমান আমার কি দেখা যায় দেখো তো। আচ্ছা একটু মুছি এটারে, একটু ডান সাইডে লিখতেছি জিনিসটা। যখন এই জিনিসটা হচ্ছে আমার -5, -5 সমান কি 5 ইন্টু -1, -1কে যদি আমি একটা গ্রাফে প্লট করি তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে? অ্যাকচুয়ালি গ্রাফ না, আমি বোঝাতে যাচ্ছি হচ্ছে আর্গন চিত্রে প্রকাশ করি, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে? এই যদি হয় আর্গন চিত্র, -1 জিনিসটা হবে হচ্ছে এই জায়গায়। সো এখানে আমার আর্গুমেন্টটা কত? পাই। সো -1কে আমি লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 1, তার সাথে e⁻i পাই, এভাবে লিখতে পারি না? দেখো বাস্তব আছে কিন্তু ভাই, π/2 হলেও অবাস্তবের ব্যাপার স্যাপার থাকতো। এক্স অক্ষের ওপর যখন থাকবে বা বাস্তব অক্ষে যখন থাকবে, অনুবন্ধী অক্ষে না যাবে, তখন কি হবে? এই জিনিসটা অলওয়েজ আমার বাস্তব থাকবে, তাই না? সো দেখো এই জিনিসটা কি তাহলে আমার কি বোঝাচ্ছে? বাস্তব না? অবভিয়াসলি বাস্তব। সো 5 ইন্টু 1 ইন্টু e⁻i পাই, এই জিনিসটা আমার চলে আসলো। সো দ্যাট মিনস যখন আমার জিনিসটা ফাংশনটা আমার এরকম আকারে আসতেছে, তার মানে আমি কি বুঝবো? e⁻, এখানে আমার যখন আমার একটা সংখ্যা আসবে এরকম, আচ্ছা একটু ভেঙেই লিখি, -5 e⁻i π/3, এটা ইকুয়ালস টু আমি তখন এভাবে লিখতে পারবো না, 5 e⁻i π/3 ইন্টু e⁻i পাই, তাই না? কারণ কি -5 মানে কত? 5 ইন্টু -1, আর 1 তো গুণ আকারে দেওয়া লাগে না, তার মানে কি e⁻i পাই, এটাও আমার গুণ আকারে চলে আসবে। বোঝা যাচ্ছে? আই হোপ বুঝতে পারবা। সো যদি এইটা হয়, সো তাহলে তারপরের লাইনে আমি এটাকে লিখে দিতে পারি 5 e⁻i π/3, আর পায়ের যোগফল কত? 4π/3 না? তো আসলো হচ্ছে 4π/3। ইন দ্যাট কেস এটা ইকুয়ালস টু তখন আমার হবে হচ্ছে 5 4π/3। বোঝা যাচ্ছে জিনিসটা? সো এখন তাহলে বুঝতেছো যে 5
π/3 এবং 4π/3 এগুলোর মধ্যে অবশ্যই একটা দশা পার্থক্য আছে, ঠিক না? এবং অবশ্যই একটা দশা পার্থক্য থাকবে, কি পরিমাণ? পাই পরিমাণে থাকবে দশা পার্থক্যটা, অবশ্যই এইটা থাকতেই হবে, তাই না? কারণ কি, যদি তোমার এই চিহ্ন না থাকতো তুমি কি ডাইরেক্ট 5π/3 দিতা, এটা কত 4π/3, তার মানে কি অ্যামপ্লিটিউডে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কি? শুধুমাত্র ডেল্টা অর্থাৎ দশার পার্থক্য কত? 4π/3 আর π/3 এর পার্থক্য যেটা পাই, এবং অবশ্যই এই জিনিসটা পাই পার্থক্যই থাকবে, যেহেতু কজের মানটা সমান, তার মানে কি এই জায়গায় যদি একটা অ্যাঙ্গেল হয় পরবর্তীটা এই জায়গায় হবে, জাস্ট চিহ্নের জন্য ঘুরে যাবে। ওকে, আচ্ছা, এটা তো কস গ্রাফ হয় না, কস গ্রাফ এরকম হইতো। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আই হোপ জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে এটার জন্য। ওকে, সো মেন যে জিনিসটা নিয়ে আমাদের কথা উঠছিল, যেটার জন্য আমাদের এত ধানাই পানাই, সেটা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে কি ভাইয়া, যদি আমাদের সাইন থাকে, কারণ আমরা তো দেখছি সাইন থাকে, সাইনটা কি করব, তাই না? সো ঘটনা হচ্ছে কস রে কেমনে সাইন বানায়, কস রে আমরা কিভাবে সাইন বানাই? আমরা জানি হচ্ছে যে কস থিটা সমান সাইন π/2 মাইনাস থিটা, তাই না? ওকে, আচ্ছা সরি, আমার তো সাইনের কস বানাইতে হবে, কারণ কি আমার স্ট্যান্ডার্ড ফর্মটা থাকে হচ্ছে কজে, কস থেকে আমরা ডাইরেক্ট ফেজার ফর্মে যেতে পারি। আচ্ছা সরি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে সাইন থিটা সমান কস π/2 মাইনাস থিটা, বলতে পারি না? অবশ্যই পারি। এখন কথা হচ্ছে ভাই, এই থিটার মধ্যে কি থাকবে? আমার ফর্মে থাকবে হচ্ছে ওমেগা টি প্লাস মাইনাস ডেল্টা থাকবে। তো কথা হচ্ছে যখন আমি কস π/2 মাইনাস করব, এই বেচারার যা হোক সমস্যা, এটা তো আবার প্লাস মাইনাস যা কিছু হইতে পারে। কথা হচ্ছে ওমেগা বেচারার আগে একটা মাইনাস চলে আসবে না? আর এই মাইনাসের জন্য কি আমাদের আবার কিছু ঘুরানো পেঁচানোর কাজ আছে না? কেমন জানি অর্ডার লাগে না? মানে বারবার, হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, বাট কি স্টেপগুলো বেড়ে যাবে না? সো আমরা কেন এমন একটা স্টেপ ফলো করতেছি না যেখানে আমরা ডাইরেক্ট এই কাজটা করতে পারি? সো সেটার জন্য আমরা কী করতে পারি, আগেই আমার এই জিনিসটা যাতে মাইনাস না আসে সেটা ব্যবস্থা করে ফেলি। সেটা ব্যবস্থা করার একমাত্র উপায় কি, এই থিটাটাকে একটু সামনে রেখে দিব, π/2টাকে পরে নিব। তার কারণ কি, আমরা জানি কস থিটা ইকুয়ালস টু কস মাইনাস থিটা, ঠিক আছে? তার মানে কি এই দুইটারে যদি আমি উল্টাপাল্টা করি, অর্থাৎ থিটা মাইনাস π/2 লিখি, অর্থাৎ পুরোটারে -1 দিয়ে গুণ করি, তাহলে কি আমার কোনো রকম চেঞ্জ আসবে না? হ্যাঁ, যেহেতু আমার ফোর্থ কোয়াড্রেন্টে কস প্লাস হয়। সো সেই জন্য এইটা ইকুয়ালস টু আমার হচ্ছে গিয়ে কস থিটা মাইনাস π/2, অর্থাৎ যখন আমার ডিরেক্ট একটা সাইন ফাংশন থাকবে যেখানে ওমেগাটা আমার, সরি ওমেগা না এটা, হ্যাঁ ওমেগাটা আবার প্লাস আকারে থাকতেছে, সেটা আমি কি করব না, মানে কোনো রকম আর চেঞ্জ করবো না, আমি জাস্ট থিটা মাইনাস π/2, অর্থাৎ এই টোটালটা থেকে π/2 বিয়োগ করে তারপর আমি হিসাবটা করে ফেলবো। ক্লিয়ার? সো দেখা যাক প্রবলেম একটা, তাহলে আই হোপ জিনিসটা ক্লিয়ার হবে। সো ধরে নিচ্ছে এখন আমাদের একটা প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে i ইকুয়ালস টু i0 সাইন 4t মাইনাস π/4। ওকে, এই হচ্ছে কি আমার একটা সমস্যা, 4t মাইনাস π/4, এটা আমাকে সলভ করতে হবে। সো দেখতেছি যে ওমেগা বেচারা প্লাসে আছে, সো এর আর ঘাটাঘাটি করা কি দরকার, তাই না? সো তাহলে আমি কী করবো, ডিরেক্টলি কস এত মাইনাস এত এইভাবে করে দিব। ওকে, তাহলে এইটা ইকুয়ালস টু, তখন আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়ালস টু i0 cos 4t মাইনাস π/4। আচ্ছা, এটা তো কালি আসে না, 4t মাইনাস π/4 মাইনাস π/2। সো যদি এইটা করি তাহলে আমার ক্যালকুলেশনটা আসবে হচ্ছে i0 cos 4t মাইনাস π/4, π/2 করলে কত হবে, 4, উপরে আসবে হচ্ছে 3π/4, আই হোপ। ওকে, সো এখন কি এটা ডিরেক্টলি কস, তার মানে কি এটাকে এখন আমি ডিরেক্ট ফেজার ফর্মে নিতে পারবো। তাহলে আমার ফেজার ফর্মটা আসবে হচ্ছে গিয়ে i0 মাইনাস 3π/4। ক্লিয়ার? ফেজার ফর্ম নিয়ে আই হোপ আমাদের আর কারো কোনো রকম সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, তো ঘটনা হচ্ছে গিয়ে যে ফেজার ফর্মে তো আনলাম ভাই, তাহলে ওমেগা গেল কই? ওমেগা আমার কি করবে? ওমেগা কি কোনো রকম মানে প্রভাব দেখাবে না নাকি? হ্যাঁ ভাই, ওমেগা অবশ্যই প্রভাব দেখাবে, বাট ওমেগার যে ব্যাপারটা আছে, অর্থাৎ একটু পরপর যে
কৌণিক যে কম্পাঙ্কের ব্যাপারটা, এই কম্পাঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের যে আই বা তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ আছে সেখানে সেরকমভাবে দেখাবে অবশ্যই, বাট ম্যাথমেটিক্যালি সেটার প্রভাবটা ওই রকমভাবে আসে না। হ্যাঁ, মানে ম্যাথ সলভ করতে গেলে আর কি সেভাবে দেখা হয় না। আমরা ম্যাথ সলভ করার সময় ব্যাপারটাকে এইভাবে দেখি যে এই কৌণিক কম্পাঙ্কটা আমার প্রভাব ফেলবে হচ্ছে কিসের উপর, এই যে ইম্পিডেন্সের কথা বলছি না, যে শুধুমাত্র আমার রোধ না, আরও দুইটা জিনিস থাকবে, ধারক এবং ওটা কি কুণ্ডলী, এই দুইটা জায়গায় আমার এই ওমেগাটা প্রভাব ফেলবে। সো কীভাবে প্রভাব ফেলবে সেটা নিয়ে আমাদের এখন কথাবার্তা। ওকে, সো ধরে নিচ্ছি যে ফেজার ফর্ম সম্পর্কে তোমাদের আইডিয়া মোটামুটি ভালোই হয়ে গেছে। তাহলে এখন আমরা শুরু করতেছি হচ্ছে যে অন্যগুলোর উপর প্রভাবটা কীরকম হয় সেটা দেখার জন্য। ওকে, সো দেখার আগে বলে দেই, যেটা বলতেছিলাম যে আমার ডিসি তড়িৎ ক্ষেত্রে রোধ যে কাজটা করবে, এসি তড়িৎ ক্ষেত্রে আমার ইম্পিডেন্সটা সেম কাজ করবে। ঠিক আছে, তো কথা হচ্ছে ইম্পিডেন্স যখন কাজ করবে রোধ কি কাজ করবে না? অবশ্যই করবে। যেটা ডিসি তড়িৎরে মানে এক রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা চেঞ্জ করে না, আপ ডাউন করে না, সেইটারে পর্যন্ত ঝালাই করে দেয়। আর সেইখানে যদি আমার এসি তড়িৎ আসে যে ইচ্ছা মতো লাফালাফি করতেছে, তারে কি সাইজ করবে না? পারলে তো বেশি সাইজ করার কথা, বেশি করবে না, বাট বলতেছি বেশি তো করার কথা, তাই না? তার তো আরও বেশি রকম সাইজ করার কথা। তো তার মানে কি তার উপর প্রভাবটা অবশ্যই থাকবে। তো এইখানে প্রভাব কি, অ্যাকচুয়ালি রোধের উপর ব্যাপারটা প্রভাবটা সেরকমভাবে মানে চেঞ্জ হয় না। ঠিক আছে, তো যেহেতু রোধের ব্যাপারে প্রভাবটা সেরকম চেঞ্জ হয় না, তার কারণে কি রোধ যা ছিল ইম্পিডেন্সের মানও সেই রোধের মানের সমানই হয়। তো এখন ঘটনা হচ্ছে গিয়ে ইম্পিডেন্সটা যদি রোধের মানের সমান হয়ে যায় রোধের জন্য, তাহলে একক কি, অবশ্যই রোধের এককের মতোই হবে। রোধের একক কি? ওহম। তার মানে কি ইম্পিডেন্সের একক আমার হবে হচ্ছে ওহম। ওকে, সো এটা আমরা মনে রাখতে পারি যে ইম্পিডেন্স এর একক ওহম। তাহলে যদি আমরা বলি অ্যাডমিটেন্সের একক তাহলে কি হবে? অবভিয়াসলি সিমেন্স, যেটা হচ্ছে আমার পরিবাহিতার একক। ঠিক আছে, আচ্ছা। তো কথা হচ্ছে যে ইম্পিডেন্সের একক বুঝলাম, অ্যাডমিটেন্সের একক বুঝলাম, তো ইম্পিডেন্স বললাম রোধের ক্ষেত্রে রোধের সমান, তো তাহলে ধারক এবং আরেকটা যেটা আছে কুণ্ডলী, এই দুইটা ক্ষেত্রে জিনিসটা আমার কিভাবে কাজ করবে। ঠিক আছে, সো এটার জন্য তেমন কিছু না, এটার জন্য আমরা চলে যাব হচ্ছে বেশ কিছু ফ্ল্যাশব্যাকে। ওকে, আমরা বেশ কিছু ফ্ল্যাশব্যাকে চলে যাব। আমরা স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে গিয়ে, আগে দেখে দিচ্ছি যে কী কী জিনিস দেখবো। সেটা হচ্ছে গিয়ে রোধের মাত্রা সমীকরণ, ধারকত্ব ও আবেশ গুণাঙ্ক কি, দেন ধারকত্ব ও আবেশ গুণাঙ্ক এর মাত্রা সমীকরণ, অ্যান্ড ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এদের ভিতরে তুলনা। ওকে, এই চারটা কাজ আমরা এই মুহূর্তে করব। তো একে একে শুরু করা যাক। রোধের মাত্রা সমীকরণ দিয়ে আমরা শুরু করতেছি। রোধের মাত্রা সমীকরণ দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে ওই মাত্রাগুলো যদি আমরা এই সিস্টেমেটিক ওয়েতেই গুণ করি তাহলে আমরা ওহমকে পাবো। ঠিক আছে, সো রোধ সম্পর্কে যদি ভেরি সিম্পলি আমরা যাই তাহলে রোধ সমান কি, আমরা যদি আমাদের জানা সূত্রটা লিখি তাহলে আসবে হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। ওকে, ভি ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে কি আই আর। তাহলে ভি ইকুয়ালস টু আই আর। এখন যদি আমরা তাহলে মাত্রা সমীকরণে যাইতে চাই তাহলে কি সবগুলাকে মাত্রা সমীকরণে চিহ্নে দিব। এখানে যেহেতু 2i আর 3i আর এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই, হাফের ব্যাপার নাই, তাই এখানে ওই ধরনের কোনো ঝামেলাও নাই। সো ভি কি, ভোল্টেজ কি, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে, তার মানে কি কাজ ডিভাইডেড বাই আধান, ডব্লিউ বাই কিউ। ঠিক আছে, সো ডব্লিউ বাই কিউ, কাজের মাত্রা কি, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। ঠিক, আবার কিউ কি, কিউ তো আমার মৌলিক না,
মৌলিক একক না, লব্ধ একক। তো কিউটা কি, কিউ ইকুয়াল টু হচ্ছে আমার আইটি, তো এই প্রবাহের এককটাকে আমরা মৌলিক একক বলি এসআই পদ্ধতি অনুসারে। তো তার মানে কি, কিউ ইকুয়াল টু হচ্ছে আমার আইটি, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে আইটি। ওকে, ইকুয়ালস টু আমার ডান পক্ষে আইটা হচ্ছে আমার মৌলিক একক, আর আরটার জন্যই আমি কি করব, নির্ণয় করব জিনিসপাতি কেমন আসতেছে। ওকে, তো যদি এই জিনিসটা আমি নির্ণয় করি তাহলে দেখো তো আইটা আমার তখন এই দিকে আনা লাগবে। যদি আমি আর এর এককটা নির্ণয় করতে চাই তাহলে এককটা অ্যাকচুয়ালি মাত্রা সমীকরণটা আর এর জন্য আমার কি হবে, এম এল স্কোয়ার পার টি কিউব, যেহেতু টিটা নিচে আছে আর আইটা নিচে আসার কারণে হয়ে যাবে হচ্ছে পার আই স্কোয়ার। ওকে, সো রোধের মাত্রা সমীকরণটা তাহলে আমার কি আসতেছে, এম এ স্কোয়ার পার টি কিউব পার আই স্কোয়ার, হুইচ ইজ, এটা দিয়ে আমি বুঝবো হচ্ছে ভরের এককের সাথে দৈর্ঘ্যের এককের বর্গকে গুণ করে এটাকে সময়ের এককের কিউব এবং বিদ্যুৎ প্রবাহের এককের স্কোয়ার দ্বারা ভাগ করলে যে জগা খিচুড়ি এককটা আমি পাবো, মানে অনেকটা আসবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার অ্যাম্পিয়ার স্কোয়ার পার সেকেন্ড কিউব, এরকম একটা একক আসবে। সেটারে এক কথায় আমরা কি বলে দেই, ওহম বলে দিই। ঠিক আছে, তো তাহলে রোধের মাত্রা সমীকরণটা তাহলে এখন আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি, কারণ এটা আমাদের পরবর্তীতে তুলনার জন্য কাজে লাগবে। এম এল স্কোয়ার পার টি কিউব পার আই স্কোয়ার। ওকে, এটা আমরা লিখে ফেললাম। এটা যেহেতু লিখে ফেলছি তাহলে এখন হচ্ছে আমাদের এটার কাজ শেষ। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে পুরনো সেই দিনের কথা, আমি পুরনো ক্লাসের কিছু ফ্ল্যাশব্যাকে। ওকে, সো প্রথমে চলে আসি হচ্ছে আমাদের আবেশ গুণাঙ্কের ব্যাপারটায়। হ্যাঁ, আবেশ গুণাঙ্ক হচ্ছে আমাদের কিসের জন্য হয়, কুণ্ডলের জন্য। তো কথা হচ্ছে এখানে আমরা কী ধরনের সার্কিটের কথা চিন্তা করতেছি, এক সার্কিটে কারেন্ট সাপ্লাই করবো আরেক সার্কিটে কী প্রভাব আসতেছে সেটার জন্য, নাকি একই সার্কিটের ভিতরে আমার এসি কারেন্ট দিতেছি সেটার জন্য। হ্যাঁ, ওইটার জন্য নির্ণয় করা যাবে, বাট আপাতত আমরা কী করতেছি, একই সার্কিটে মানে একটা সার্কিটের ভিতরে আমার এসি কারেন্ট ফ্লো করানো হচ্ছে, মানে এসি ভোল্টেজ দেওয়া হয়েছে, তার ভিত্তিতে আমার কুণ্ডলীতে কী প্রভাব পড়ছে সেটার জন্য, বা কুণ্ডলী কতটা ইম্পিডেন্স বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেটা আমি এখানে দেখব। তো কথা হচ্ছে যে তারের কুণ্ডলী সেই তারের প্রভাব, এটাকে আমরা কি বলি, স্বকীয় আবেশ গুণাঙ্ক না পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আচ্ছা, যাই হোক, স্বকীয় আবেশ গুণাঙ্ক না পারস্পরিক আবেশ গুণাঙ্ক, স্বকীয়টাকে আমরা কোন অক্ষর দিয়ে প্রকাশ করি, এল। মনে আছে কিনা জানি না, আমরা জানি যে জিনিসটা হয় হচ্ছে অনেকটা এন, কি ব্যাপার কালি আসে না কেন। আচ্ছা, দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে কি আমাদের আবেশ এবং অন্যটা হচ্ছে ধারকত্ব, লেখাও তো হয় না। ওকে, আবেশ এবং ধারকত্ব, এই দুইটা কনসেপ্ট নিয়ে আমরা এখন কথা বলবো। সো কথা হচ্ছে আবেশের জন্য যখন আমরা বলি, আমরা জানি হচ্ছে এন ফাই ইকুয়ালস টু এল আই। এটা আসলে এরকমভাবে আসে যে ফাই প্রপোর্শনাল টু আই, তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয় হচ্ছে ফ্লাস্ক। তো এখান থেকে আসে হচ্ছে প্যাচ যত বাড়বে এটার একটা ব্যাপার আছে, এই সমানুপাতিকটা সরায় আমরা এই ধ্রুবকটাকে আনি, হুইচ ইজ এল। ওকে, এবং তারপর হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র, ফেয়ারের সূত্রগুলো মিলায় টিলা আমরা নানা রকমের ফ্লাক্স পরিবর্তনের হার হচ্ছে তড়িৎচালক শক্তির সমানুপাতিক, বা এই ধরনের তড়িৎচালক শক্তি তত বেশি উৎপন্ন হবে, বা তড়িৎচালক শক্তি আবিষ্ট তড়িৎচালক শক্তি তার সৃষ্টির কারণকেই বাধা দেয়, এই ধরনের সূত্র মিলায় আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে গিয়ে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই বা এপসাইলন যেটাই বলি না কেন ইকুয়ালস টু মাইনাস এন ফাই ডিআই বাই ডিটি, এবং এন ফাই আমার ইকুয়ালস টু কি, আচ্ছা সরি ভুল লিখতেছি, এটা হয় হচ্ছে কি আমার মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ওকে, আর এই এন ফাই ইকুয়ালস টু আমার কি হয় এল আই, সো সেখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে গিয়ে মাইনাস এন, সে এন তো থাকবে না তখন আর, মাইনাস এল ডি আই ডিভাইড বাই ডিটি। ওকে, সো কথা হচ্ছে এখান থেকে আমি কি করব, সবটা তো বুঝলাম, আমার কাজটাকে, আমার উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে আমি একটা মাত্রা সমীকরণ ক্রিয়েট করার চেষ্টা করব। ঠিক আছে, সো মাত্রা সমীকরণে যদি আসতে চাই তাহলে দেখো তো আমি কি করব, এটা কি আমার ভোল্টেজের জন্য অবশ্যই এম এল স্কোয়ার পার টি স্কোয়ার হুইচ ইজ কাজ
ডিভাইড বাই আধান ইকুয়ালস টু মাইনাসের জন্য তো কোনো মাত্রা টাত্রার কোনো ব্যাপার নাই। এলটা আমার কি এল যেটা আমি বের করতে চাই, তাই এটা দিয়ে আমি আর কোনো ঘাটাঘাটি করলাম না। ওই সাইডে আমার কি থাকবে আই টি, তাই না? এটাই তো থাকবে। ওকে, সো যেহেতু সমীকরণ আমি উপরে পেয়ে গেছি, এটা সাপেক্ষে মাত্রাও পেয়ে গেছি, উপরেটুকু মুছে দিচ্ছি। এইটার ক্যালকুলেশনটা আমি উপরে করবো যাতে পাশে দিয়ে ধারকেরটা করতে পারি। ঠিক আছে, সো উপরেরটা যদি আমি এখন মুছে দেই, তাহলে জিনিসটা আসবে হচ্ছে কি আমাদের এই নিচেরটি কাটা যাবে, এই আইটা এখানে চলে আসবে, তাহলে আমার যে জিনিসটা আসবে এল, এই মাত্রা সমীকরণটা আমার চলে আসবে হচ্ছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার পার আই স্কোয়ার, রাইট? আচ্ছা, তো কথা হচ্ছে গিয়ে এটা তো হচ্ছে আমার এল এর মাত্রা, আই রিপিট এটা হচ্ছে গিয়ে আমার এল এর মাত্রা। আর রোধের যে মাত্রা সমীকরণটা আছে এখানে দেখো তো পার টি কিউব আছে না? আচ্ছা ঠিক আছে, ধারকত্বটা দিয়ে তারপর একবারে দুইটা জিনিস ব্যাখ্যা করে দিব। ওকে, আচ্ছা, সো লেটস কাম টু আমার ধারকত্ব। জায়গা একটু কমে গেল, বাট সমস্যা নাই, এই পুরা ফিল্ডটাকে আমি ধারকত্বের জন্য ব্যবহার করব। হ্যাঁ, তো ধারকত্বের আসলে সংজ্ঞা টঙ্গার ভিতরে তেমন কোনো একটা কমপ্লিসিটি নাই। ধারকত্ব মানে কি? দুইটা পাতের মধ্যে বিভবের মান একক রাখতে যে পরিমাণ আধানের আমার দরকার পড়ে, সেটাই কি আমার ধারকত্ব। তো মাত্রা সমীকরণ দিয়ে দেই। তো মাত্রা সমীকরণ কিউ সমান কি আমার আইটি, আচ্ছা যেহেতু ভি আছে এটারে আমি কি কিউ ইন্টু 1/v এইভাবে লিখি, সেক্ষেত্রে আর কি আমার ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে। সো কিউ মানে কি আমার আইটি, এটা কত এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, উপরে আসবে কি আমার আইটি। ওকে, সো তার মানে কি উপরে আমার আই স্কোয়ার টি স্কোয়ার চলে আসলো, নিচে আমার এ। সো যেহেতু এমটা আমার রোধের সাথে আছে, তাই আমি উপরে এমটাকে পার আকারে না নিয়ে, হচ্ছে এম টু দি পাওয়ার -1 না নিয়ে এমটা যেন এম টু দি পাওয়ার 1 আকারে থেকে সেরকম একটা ভাবে আনতে যাচ্ছি। অর্থাৎ মোট কথা হচ্ছে আমি এমটাকে নিচেই রাখবো, তাহলে কি আমার এম টু দি পাওয়ার -1 আকারের কোনো একটা কিছু চলে আসবে না। সো সেটা যদি করি তাহলে আমার জিনিসটা দেখো তো এরকম আসে না? এখান থেকে 1/m এল স্কোয়ার, দেখো নিচে টি দুইটা, উপরে আছে কয়টা? দুইটা। ওকে, সো উপরেরটা যদি আমার নিচে নিই তার মানে কি আরও দুইটা -2 হয়ে যাবে, তার মানে হচ্ছে -t⁴ t⁻⁻4 পার আই স্কোয়ার। ওকে, মাত্রাটা তার মানে কি এরকম একটা কিছু চলে আসতেছে, ঠিক? ওকে, সো এখন আমরা চিন্তা করব হচ্ছে তুলনা করব একটা কিছু। ওকে, দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সি এর জন্য মাত্রা, এটার জন্য মাত্রা। সো তাহলে লিখে ফেলি যে এই জায়গায় লিখতে থাকি, তারপর একটা একটা করে মুছবো। এটা ইকুয়ালস হচ্ছে আমার এম এল স্কোয়ার পার টি স্কোয়ার পার আই স্কোয়ার। ওকে, তাহলে এখন আমি আবেশেরটা তাহলে মুছে দিচ্ছি। অ্যান্ড সি এর জন্য যেটা ছিল সেটাকে যদি আমি লিখি ধারকত্বের জন্য, তাহলে জিনিসটা হবে হচ্ছে আমার সি ইকুয়ালস টু 1/m এল স্কোয়ার পার t⁴ পার আই স্কোয়ার। ওকে, এখন এই পাশেরটাও মুছে দিব। আচ্ছা, তাহলে আমার এই যে অংশটা আছে, এখন হচ্ছে আমার কাজকে এগুলোর মধ্যে আমি তুলনা করার চেষ্টা করব। ওকে, সো যদি আমি তুলনা করি, ভুলও না করি, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে কি আমার এখানে t⁻² আছে, এখানে t⁻³ আছে। ওকে, সো দ্যাট মিনস হচ্ছে আমি যদি এটা t⁻³ বানাতে চাই, উপায় কি? আমি এই সাইডে কী করবো, একটা পার্টি দিয়ে গুণ করব, পার্টি করব আমি, তাহলে এই জিনিসটা আমার কি হয়ে যাবে t⁻³ হয়ে যাবে, তাই না?
যদি এই জিনিসটা হয় তাহলে এটা কি হলো আমার রোধ। ওকে, সো দ্যাট মিনস হচ্ছে এটা তখন আমার হয়ে যাবে রোধের মাত্রা। সিমিলারলি এই অংশটার জন্য যদি আমি দেখি তাহলে দেখো তো কি হইতেছে, নিচে আমার কি আছে t⁻³ ওকে, সো এখানে আছে t⁻⁴, তার মানে এটারে ভাঙলে আমার কি আসবে t⁻³ ইন্টু একটা পার্টি। ওকে, তো তাহলে এইটা ইকুয়ালসটা আমি তখন লিখতে পারবো হচ্ছে 1/r এর মাত্রা সমীকরণ সাথে একটা পার্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে তখন যদি এই সাইডে নিয়ে নেই তখন যে জিনিসটা আমার দাঁড়াবে এই সমীকরণ থেকে আর এর মাত্রা সমীকরণ সমান আসবে হচ্ছে আমার 1/পার্টি, একটা পার্টি হবে আর কি ক্যাপাসিটর যেটা আছে ক্যাপাসিটেন্স সেটার মাত্রা সমীকরণটা। ওয়েল, বোঝা গেছে এইটুকু। সো এটার ভিত্তিতে অ্যাকচুয়ালি ইম্পিডেন্সটা আমার ঠিক এই নিয়মেই কাজ করে। সেই জিনিসটা আমার হয় হচ্ছে এরকম। আগে বলো তো পার্টি কার মাত্রা, আইডিয়া আছে? ওয়েল, আমি বলি এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কৌণিক কম্পাঙ্কের মাত্রা এবং নর্মাল যে রৈখিক কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আছে এটারও মাত্রা হয়। সো আমি এইটার জন্য যেহেতু কৌণিক কম্পাঙ্কটায় কাজ করে, সো সেই জন্য আমার এটা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক হুইচ ইজ রেডিয়ান পার সেকেন্ড এককে থাকে। রেডিয়ানের জন্য কোনো মাত্রা টাত্রা নাই, হুইচ ইজ কৌণিক স্মরণের কোনো মাত্রা নেই, আমরা সবাই জানি। হ্যাঁ, সো এটা হচ্ছে কৌণিক বেগ বা কম্পাঙ্ক যেটাই বলো। সো ইন দ্যাট কেস তাহলে আমার আসার কথা নট এটাই হবে, আমার আসার কথা হচ্ছে দেখতে অনেকটা এরকম লাগে যে আর ইকুয়ালস টু, আবার এটাই লিখতে শুরু করে দিও না, জাস্ট বুঝাচ্ছি। আর ইকুয়ালস টু আমার দেখতে লাগে অনেকটা এরকম। আচ্ছা, আগে এইটা দেখি, সেটা হবে হচ্ছে কি আমার ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc, দেখতে অনেকটা এরকম হওয়ার কথা। হ্যাঁ, বাট কথা হচ্ছে ভাইয়া রোধ তো ওমেগার উপর ডিপেন্ডেন্ট না, তাই না? ওমেগা যত কিছুই থাক, রোধ কি একটা ফিক্সড ভ্যালু। তো কথা হচ্ছে যে সেই জন্য অ্যাকচুয়ালি রোধটা না, আমি এখানে রোধের মাত্রা সমীকরণ কেন ইউজ করছি মনে আছে? কারণ আমরা বলছিলাম হচ্ছে ইম্পিডেন্সের এককটা হচ্ছে রোধের এককের মতোই। তো কথা হচ্ছে এই সমীকরণটার জন্য সেখানে রোধ যেখানে আমি বলতেছি সেখানে অ্যাকচুয়ালি রোধ না, সেখানে আমার যেই ব্যক্তি বসবে সে হচ্ছে কি আমাদের ইম্পিডেন্স, এবং ইম্পিডেন্সটা কি একটা জটিল সংখ্যা। এবং এই ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি হয়, কিভাবে হয় এটা আমার যিনি কোর্স টিচার তিনি বলছে তাই হয়, সহজ কথাই বললে এইটাই। জাস্ট এইটুকু বললে আই হোপ তোমরা মনে রাখতে পারবে। হ্যাঁ, সূত্রের মধ্যে তোমরা উল্টাপাল্টা লাগাবে না। সেই জন্য অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওইখানে যেমন আই ওমেগা টি দিয়ে গুণ হয়েছিল, ওইখানে তো টি এর ব্যাপার স্যাপার নাই, তাই না? সেই জন্য হচ্ছে একটু এখানে শুধু ওমেগা না, এবং এটা আই ওমেগা দিয়ে গুণ হবে, এবং এই ক্ষেত্রে এটা আই ওমেগা দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা 1/i⍵, এরকম কিছু একটা হয়ে যাবে ইম্পিডেন্সটা। ঠিক আছে, ক্লিয়ার? সো যেহেতু এগুলোর মাঝে আমরা সম্পর্কগুলো বুঝে ফেলছি, তাহলে এই জিনিসটাই যেহেতু আমাদের সবচেয়ে বেশি লাগবে, তাই এইটাই আমি লিখে দিচ্ছি। এই জিনিসটাই আমার সব সময় লাগবে হচ্ছে এ ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য। ওকে, এবং এখান থেকে আরও একটা মজার ব্যাপার বলে দিচ্ছি, খেয়াল করো তো 1/i ইকুয়ালস টু কী হয়? দেখো 1/i সমান আমি দিতে পারি হচ্ছে i/i² দেওয়া যায়, উপর নিচে আই দিয়ে গুণ করলাম, i² সমান কত? -1, 1/-1 সমান হচ্ছে -1, দ্যাট মিনস এটা হয়ে যায় হচ্ছে আমার -i। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি সূত্রের জন্য মনে রাখা দরকার নেই, কারণ কি তখন তুমি উল্টাপাট লাগাবে, একটাই আই উপরে একটা আই নিচে, ঘটনা কি? বাট অ্যাকচুয়ালি এই জিনিসটাকে তুমি এটা ইকুয়ালস টু চাইলে তুমি -i/ωc এইভাবেও চিন্তা করতে পারো। ঠিক আছে, বাট আমি সাজেস্ট করবো এইভাবে তোমার চিন্তা করা দরকার নেই, তুমি এইভাবেই করো। এইটা বলার রিজনটা আমি এখনই বলতেছি। ওকে, সো যেহেতু এই জিনিসটা -i হয়, সো দেখেই বুঝতেছো যে আমার যখন কোনো একটা জায়গায় ধারক থাকবে,
আমার যখন কোনো একটা জায়গায় ধারক থাকবে, ইন দ্যাট কেস আমার আই তো থাকবেই, সাথে আমার চিহ্নটা থাকবে হচ্ছে গিয়ে মাইনাস। এবং আমার যখন কোনো একটা জায়গায় কুণ্ডলী থাকবে, তখন আমার আয়েস তো থাকবে, সাথে চিহ্নটা হয়ে যাবে প্লাস। আর যখন আমার রোধ থাকবে, রোধের মান তো মাইনাস হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার এখানে আয় বর্জিত হবে জিনিসটা। ক্লিয়ার? সো কথা হচ্ছে যে ইম্পিডেন্স আমরা বোঝানোর জন্য কুণ্ডলী অথবা রোধ অথবা ধারক এসব জিনিস তো ব্যবহার করতে পারে, এবং এগুলো এক একটা চিত্র আছে যে আমরা যখন রোধ বলবো আমরা এভাবে দেখাবো, উইচ ইজ রোধ। যখন আমরা ধারক বোঝাচ্ছি তখন আমরা এইটা দেখাচ্ছিলাম, এবং যখন আমরা একটা কুণ্ডলী দেখাচ্ছি তখন আমরা এই জিনিস দেখাচ্ছিলাম। বাট এসি কারেন্টের জন্য যেহেতু বলছি এরা সবগুলো হচ্ছে ইম্পিডেন্স, তখন এই ইম্পিডেন্সটাকে নর্মালি এরকম একটা অবস্থা দিয়ে দেখানো হয়। সো কথা হচ্ছে এরকম একটা অবস্থায় দেখানোর পর যদি আমার বলা হয় এর কোনটা রোধ ছিল, কোনটা ধারক ছিল, কোনটা কুণ্ডলী ছিল, এটা আমাকে বুঝতে হবে। এটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা। ওকে, সো যদি আমার কেসটা এমন দাঁড়ায় যে এ ধরনের একটা কেসে জিনিসটা হচ্ছে কি আমার বাস্তব সংখ্যা, তার মানে এটা হচ্ছে কি আমার রোধ। যদি দেখা যায় যে আই যুক্ত একটা সংখ্যা, তাহলে এই জিনিসটা আমার হয়ে যাবে হচ্ছে ধারক না, এটা অবশ্যই এটা কুণ্ডলী। এবং যদি আমার এই জিনিসটায় থাকে হচ্ছে গিয়ে মাইনাস আই যুক্ত কিছু একটা, কারণ কি 1/c তো কিছু একটা হবে, ওমেগাও যেহেতু আছে, হ্যাঁ ভগ্নাংশ যাই হোক সংখ্যা তো, এই জিনিসটা তখন আমার হয়ে যাবে হচ্ছে গিয়ে ধারক। সো এই ধরনের ফিগার দেখলো আমরা ফিগার আউট করতে বা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার এখানে মূল সার্কিটে কোন জিনিসটা ছিল। ঠিক আছে, কারণ তুমি তো বাজার থেকে ইম্পিডেন্স বলে কোনো জিনিস কিনতে পারবে না। তুমি আইদার কোনো একটা রেজিস্টর কিনতে পারো, তুমি আইদার কোনো একটা ক্যাপাসিটর কিনতে পারো, অথবা কোনো একটা কয়েল কিনতে পারো। ঠিক? আচ্ছা, তো তাহলে আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি এইখানে ম্যাথগুলো আমরা নর্মালি কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, খুবই নর্মালি আমি জাস্ট তুল্য ইম্পিডেন্সের ব্যাপারটা দেখবো এবং তার সাপেক্ষে আমার যে কারেন্টটা আসবে সেটার ব্যাপারটা আমরা দেখব। সো ঘটনা হচ্ছে গিয়ে ধরো আমার একটা সার্কিট, আমি আসলে তো হিসাব টিসাব করে দিতেছি না, যার জন্য উত্তরটা একটু বিদ ঘুটে আসতে পারে। আমি জাস্ট সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা দেখাবো। চিত্রটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আই হোপ বোঝা যাওয়ার কথা। অতটা ক্লিয়ার না, বাট মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, যে জিনিসগুলো যে ইম্পিডেন্সগুলো দেওয়া হয়েছে ওগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমার মূলত একটা রোধ আছে, এখানে আমার মূলত একটা কয়েল আছে, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, এখানে একটা রোধ, এখানে আরেকটা কুণ্ডলী। ওকে, সো মানগুলো মোটামুটি দিয়ে দিই। ধরো এখানে হচ্ছে কি আমার 1 ওহম, এটা 2 ওহম, দেন ধরো এটা হচ্ছে কি আমার কুণ্ডলী যেহেতু 5 হেনরি, এটা হচ্ছে গিয়ে 4 হেনরি। ওকে, দেন এটা হচ্ছে কি আমার ধরো 1 কুলম্ব পার ভোল্ট, এটা এটাও ধরো 1 কুলম্ব পার ভোল্ট, এটা ধরো আমার 2 কুলম্ব পার ভোল্ট। ওকে, সো এই হচ্ছে আমার কাহিনী। অ্যান্ড আমার এখানে হচ্ছে তড়িৎচালক শক্তি ধরো আমার দেওয়া আছে, এটা হচ্ছে 220 সাইন 4 পাই টি মাইনাস পাই বাই 3। ওকে, ধর আমার কেসটা হচ্ছে কি আমার এরকম কিছু একটা দেওয়া আছে। সো এখান থেকে আমি প্রথমে যে জিনিসগুলো ডিটারমাইন করে নিব,
ধরো এটা আমাকে সলিউশন করতে হবে, আসলে আমি সলিউশন করবো, কারণ আমি এই প্রবলেমটা হুদা একটা বানাই দিয়েছি, আমি জানি না উত্তরটা, না জানি কতটা বিদ ঘুটে আসবে। ঠিক আছে, আমি জাস্ট প্রসেসগুলো দেখাই দিচ্ছি। আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে দেখতে হবে হচ্ছে ওমেগা কত। ওমেগা দেখে আমি বুঝতেছি হচ্ছে গিয়ে 4 পাই। ওকে, সো যেহেতু ওমেগা হচ্ছে আমার 4 পাই, তাহলে আমার 5 হেনরির জন্য আমি কি বলতে পারবো, ইম্পিডেন্সের মান হচ্ছে কি আমার I ইন্টু 4 পাই ইন্টু 5 ওহম, হুইচ উইল বি 20 পাই I ওহম। ওকে, দেন সিমিলারলি আমার যদি ধরো 1 কুলম্ব পার ভোল্টের জন্য আমি হিসাব করি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, ওয়ান বাই আই ওমেগা হচ্ছে কি আমার 4 পাই ইন্টু এটা হচ্ছে কি আমার 1 ওহম, তার মানে এটা আমার হচ্ছে মাইনাস আই, তার মানে 1/4 মানে হচ্ছে গিয়ে 0.25, তার হচ্ছে মাইনাস 0.25 ডিভাইড বাই পাই আসবে আর কি ওহম। ঠিক আছে, সিমিলারলি আমি সবগুলোর জন্য বের করব। সো ঘটনা হচ্ছে গিয়ে একটা তো সাথে আই থাকবে, সরি, আই ওহম। ওকে, যাই হোক, তো এইভাবে আমি সবগুলোর জন্য বের করব। তারপরের কাজটা কি, তারপরের কাজটা তেমন কিছু না, আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করছি না, করছি তো। ঠিক সেই প্রসেসে আমরা কি করব, এই সবগুলা জিনিসের জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করব। ঠিক আছে, তার মানে কি এই দুইটা প্যারালালে আছে, প্যারালাল মানে কি 1/এইটা প্লাস 1/এইটা হোল ইনভার্স, তাই না? দুইটা জিনিস যদি আমার 1 বাই কোনো একটা জটিল সংখ্যা থাকে, সেটাকে আমরা উপরে তোলা লাগে, এটা আমরা শিখছি না? আর যদি না পারো তারও কোনো সমস্যা নেই, আমরা ক্যালকুলেটারে দেখবো, দেখার পর কি এই দুইটা সাম করব, তারপর ইনভার্স করব, আমার এই জিনিসটা চলে আসবে। তো সেখান থেকে কি আমার এই সার্কিটটা রিডিউস হবে, তারপর কি এই দুইটা সিরিজে সংযুক্ত, তার মানে কি জাস্ট নর্মালি আমরা যেভাবে দুইটা জটিল সংখ্যাকে যোগ করি, সেভাবে এই দুইটাকে যোগ করব, করলে কি এই জিনিস দুইটা জিনিস রিডিউস হয়ে আমার একটা জিনিস হয়ে যাবে। দেন এই দুইটা জিনিসের মধ্যে আমার কি হবে, একটা বাস্তব সংখ্যা, একটা জটিল সংখ্যা আছে, সো হোয়াট, এক্স প্লাস আই ওয়াই টাইপের কি কিছু আসে না, এখানে যদি মাইনাস হবে আর কি, সেরকম কিছু একটা আসবে। দেন কি এই জিনিসটা রিডিউস হইলো, তারপর কি এই টোটাল দুইটা জিনিস আমার কীভাবে আছে, প্যারালালি আছে, তখন কি এই দুইটা প্যারালাল কানেকশনের জন্য 1/a প্লাস 1/b হোল ইনভার্স, সেখান থেকে এই টোটালটা একসাথে একটা জিনিস হবে। দেন এই তিনটাকে একসাথে কি করব, সিরিজে কানেক্টেড ধরবো, তিনটাকে যোগ করলে আমার ধরো কোনো একটা জটিল সংখ্যা আসলো, ধরলাম এই জিনিসটা হচ্ছে কি আমার এক্স প্লাস আই ওয়াই। ওকে, এখন আমার কাজটা কি, এখন আমার কাজটা হচ্ছে যে ই আছে আমার হাতে, ইটাকে আমার ফেজার ফর্মে নিতে হবে। ঠিক আছে, ইটাকে যদি আমি ফেজার ফর্মে নিই, তাহলে আমার এই জিনিসটা কি দাঁড়াবে, ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে 220। আচ্ছা, সাইনরে তার মানে হচ্ছে আমার কজে চিন্তা করতে হবে, 220 কজ 4 পাই টি মাইনাস পাই/3 মাইনাস পাই/2, তার মানে কত, পাই/3 পাই/2 যোগ করলে হবে হচ্ছে আমার 3 2 গুণা 6 3 2 5, তার মানে হচ্ছে মাইনাস 5 পাই/6। ওকে, দ্যাট মিনস আমার এই জিনিসটা কত আসবে, মাইনাস 5 পাই/6 ভোল্ট। এটা হবে হচ্ছে কি আমার কত, এটার মান। তো কথা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা সমস্যা নেই, তোমাদের ক্যালকুলেটারের ভিতরে তুমি এই ধরনের একটা চিহ্ন পেয়ে যাবা। তো এখন তারপরে তোমার কাজটা কি হবে, ঠিক আছে, প্রসেস ওয়াইজ এই জিনিসটুকু বোঝা গেছে, যদি বুঝে থাকো তাহলে মুছে বলে দিচ্ছি পরের কাজটুকু কি। পরের কাজটুকু কিছু না, আমার কি ভি ইকুয়ালস টু যেমন আই আর, এখানে ইম্পিডেন্সের জন্য আমার সূত্রটা আসবে হচ্ছে ই ইকুয়ালস টু আই ইম্পিডেন্স। ওকে, সো তার মানে কি এই তড়িৎ চালক যে শক্তিটা থাকবে সেটা আমার কি হবে, আয় রে কালিও আসে না, সরি তড়িৎ চালক শক্তি না, তাহলে আমার তড়িৎ প্রবাহটা সমান আসবে হচ্ছে গিয়ে এইটা ডিভাইডেড বাই এইটা। সো তার মানে কি একটা জটিল সংখ্যা একটাকে, এটাকে কি আমরা জটিল সংখ্যা আকারে একটা প্রকাশ করতে পারি, বা যদি ডাইরেক্ট এইরকম একটা শেপের সাথে এরকম একটা শেপ ক্যালকুলেটারে দাও, তাহলে অবশ্যই তুমি একটা উত্তর পাবা। সো উত্তর তুমি যেটাকে পাবা সেটাকে তোমার কি করতে হবে, এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো তোমার অঙ্ক টঙ্ক করে তোমার এই উত্তরটা বের হয়েছে হচ্ছে গিয়ে ধরো তোমার উত্তর আসছে হচ্ছে 7 - পাই/2।
ওকে, এটাই আসবে এরকম না, আমি জাস্ট কথার কথা বলতেছি যে ধরে নাও উত্তরটা আমার এরকম আসছে, ঠিক আছে, ধরে নাও আমার উত্তরটা এরকম আসছে। তো উত্তর যদি আমার ধরে নেই এরকম আসছে, ইন দ্যাট কেস তাহলে এটাকে আমি কি করতে পারি, আমি যে কাজটা করতে পারি, আচ্ছা π/2 না π/3 দিয়ে আর কি, কারণ নাইলে দেখতে আবার কেমন লাগবে। আচ্ছা যাই হোক, তো ঘটনা কি, ঘটনা হচ্ছে আমার উত্তরটা এরকম একটা কিছু আসবে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি I0, এটা হচ্ছে কি আমার দশা। কথা হচ্ছে ওমেগা টি কত হবে, ওমেগা টি আসলে কিছুই হবে না, আগে যে ওমেগা ছিল ওমেগা আমার সেম থাকবে। তো ওমেগা যখন সেম থাকবে তাহলে তোমার অ্যান্সারে তুমি যে কারেন্ট ফ্লোটা পাবা পরিবর্তিত তড়িৎ, সেটা হবে হচ্ছে কি আমার I=, আচ্ছা উপরে এই জায়গাটায় লিখে, যেহেতু ঝাপসা হয়েই আছে তাই আর লিখতে কোনো সমস্যা নাই। তাহলে আমার হবে হচ্ছে গিয়ে, যখন আমার যদি উত্তরটা এরকম আসে তখন I= আমার আসবে হচ্ছে 7 cos মাইনিট, ফেজার ফর্মের সাথে ডিরেক্ট সম্পর্ক আমার কজের, নট সাইনের। ওকে, সো 7 cos, এটা দশা ছিল 4π, দ্যাট মিনস হচ্ছে এটা 4π হবে টি মাইনাস π/3। যদি এখানে ভাই বোনে এই π/3 এর কারণে এটা, যদি আবার এখানে π/4 আসতো তাহলে আমার কি এখানে আমি 4 দিতাম, ঠিক আছে। সো কথা হচ্ছে কসকে আমরা তো সাইনে নিতেই পারি, তাই না, পারি তো। তো সেই ফর্মুলা অনুযায়ী একটু সাইনে নিয়ে নিলে উত্তরটা দেখতে একটু ভালো হয়, বাট যদি কজে রাখো তাহলেও আই হোপ জিনিসটা আমাদের কাটবে না। ওকে, সো অনেক কথাবার্তা বললাম, আই হোপ তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই জিনিসটা একটু ইজি হয়েছে। অ্যান্ড ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ যেটা, সেটা হচ্ছে গিয়ে উপরে লেখা আছে বিটা। বিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদিও নাম প্রজন্ম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রো লেভেলে ক্লাসটা তেমন শুরু করতেছি না, কারণ ভাই আমিও এখনও জাস্ট 1-2-তে পড়তেছি, ঠিক আছে। সো খুব যে আমি পারি এরকম না, অবশ্যই আমার অনেক ভুল থাকতে পারে, ছোটো ঘটনা অনেক। তো আমি সাজেস্ট করবো যারা এই ভিডিওটা দেখবে, হ্যাঁ যারা নতুন আসছো তারা পুরোপুরি আমার উপর ভরসা করা দরকার নাই। অবশ্যই ক্লাস লেকচারগুলো, ক্লাস নোটগুলো যদি ভার্সিটিতে চৌথা বা হ্যান্ডশিট দেয় সেগুলো অবশ্যই ফলো করো। তার সাথে একটু ভিডিওটা দেখে যদি মনে হয় কিছুটা হলো হেল্প হচ্ছে, বা ভুলভাল যুক্তি দেওয়াও যদি হয় তাও যদি বুঝতে পারো, ক্ষতি কি, তাই না। অনেক সূত্র আছে না যে কিলাইয়া হ্যাকাইয়া দেখিলে দেশে শান্তি মিলে, ওইখান থেকে কিলো হেক্টর ভিতরে আমরা সম্পর্ক বাইর করি। ব্যাপারটা তো এমন না যে কিলাইয়া হ্যাকাইয়া দেখছে কারণে এই সম্পর্ক এরকম হয়েছে, হ্যাঁ। বাট মনে রাখার জন্য তো কত কিছুই করা যায়। সো যদি মনে হয় হেল্প হচ্ছে তো দেখো। আর যদি আমার যে অবশ্যই প্ল্যাটফর্মে অনেকে আছে যারা অনেক বেশি ভালো জানে বা বুঝে, আমার জুনিয়র অনেকে থাকতে পারে যারা অনেক ভালো বুঝে, কিংবা আমার ব্যাচমেট বা অনেক সিনিয়র, তো তারা যদি কেউ ভিডিওটা দেখেন, দেখো বা দেখিস, যদি আমার কোনো জায়গায় ভুল থাকে তাহলে আমি আশা করব যে আমাকে একটু ঠিকঠাক করে দিলে আমি খুশি হব আর কি। হ্যাঁ, কারণ বললাম তো যে আমি নতুন, আমার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা যখন স্কুল কলেজে পড়ি, যদি ক্লাসে কোনো একটা পড়া বুঝতে না পারি, স্যাররে বারবার জ্বালাইতে পারি, স্যার রুমে যায়, প্রয়োজন স্যার বাসায় যায়, সেটাও যদি না হয়, বাসায় প্রাইভেট টিউটর থাকে, সিনিয়র ভাই আপুরাও তখন দেখা যায় যে তাদের উদ্দেশ্যটা থাকে পড়াশোনা করা, হ্যাঁ মানে চাকরি পাইতে হবে এই জন্য না, বরং তারা পড়ার জন্যই পড়ে, এরকম অনেকেই থাকে, হ্যাঁ রেগুলার আতেল আর কি, যেটাই হোক, এরকম কেউ কেউ থাকে আর কি। সো তাদের কাছ থেকেও হেল্প পাওয়া যায়। সেটা না হলে তো বললাম ওই যে বাসার প্রাইভেট টিউটর ভাইয়া, তা না হলে বিভিন্ন রকম কোচিং থাকে। আমার স্কুল কলেজের স্যার না হলে অন্য স্কুল কলেজের স্যাররা বিভিন্ন প্রাইভেট ব্যাচ প্রোগ্রাম খোলে। তারপর আরও অনেক বিখ্যাত বিখ্যাত ভাই থাকে অনেক পাবলিক ভার্সিটি, তারা বিভিন্ন রকম ব্যাচ পরিচালনা করে। এখন তো আবার অনলাইন প্ল্যাটফর্ম আছে, অন্যরকম পাঠশালা আছে, 10 মিনিট স্কুল আছে, হালকেনস্টাইন একাডেমি আছে, আরও এরকম অনেক অনেক প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, হালকেনস্টাইন হচ্ছে আমার ডিপার্টমেন্টের আমার ফ্রেন্ড মোহাম্মদ আনাস ফেরদৌসের। হ্যাঁ, সো এই ধরনের অনেক রকম সুযোগ আছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লিফলেট দিবে, বুঝাই দিবে, আরও কত কি কোচিং সেন্টার তো আছেই ভাই। সো মানে হচ্ছে যে তুমি চাও বা না চাও, মানে তারা তোমাকে দিতে প্রস্তুত, তোমাদের জন্য সব কিছু প্ল্যাটফর্মটা রেডি থাকে। বাট এইচএসসির পর যেটা হয় আর কি, যখন আমরা ইঞ্জিনিয়ারিং বা কোনো একটা জায়গায় পড়তে যাই, চিল চিল তো সবাই বলি, বাট একটা ভালো জায়গায় যাওয়ার পর যে জিনিসটা হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে হয় না ঠিক। মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, স্যাররা অবশ্যই যথেষ্ট চান বুঝাইতে, বাট কথা হচ্ছে আমাদের কোর্সগুলো এমন থাকে যে আমাদের জন্য জাস্ট ধরো যে জিনিসটা দরকার, তো আমাদের নন ডিপার্টমেন্টাল কোর্স বিশেষ করে যেগুলো বেশি থাকে, সেগুলোতে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে জিনিসটা দরকার সেইটুকু থেকে ধরো একটা কিছু অংশ আমাদের দেখানো হয়, ওইটার আর সামনে পিছনে যেগুলো আছে সেগুলো তো অত জিস্ট দেখানো হয় না, এটা না করে আসলে উপায় নাই, তাই না।
কারণ ধরো আমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের জন্য আমাদেরকে কিছু জিনিস বুঝাইতে হবে। এখন একটা ম্যাথ ডিপার্টমেন্টের একটা ছেলে যত জিস্ট থেকে যত রুট থেকে জিনিসটা পড়বে আমাদের তো সেভাবে বলা যাবে না, এবং সেভাবে যদি না বলা যায় তাহলে আমাদের কোনটার জন্য কোন ফর্মুলাটা আমাদের আনা লাগতেছে, ইন্টিগ্রেশনের জন্য কেন এটাকে জেড স্কোয়ার ধরবো, কেন এটাকে এ জেড প্লাস বি ধরবো, কিংবা কেন এটাকে রুট জেড কিউব ধরবো, এটা আসলে কিভাবে আসে সেটা তো আমাদের ওইভাবে বুঝাইতে গেলে আসলে কোর্স ক্রেডিট আওয়ারের ভিতরে আসলে করা সম্ভব না। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার থাকে। দেন হচ্ছে এটা বোঝানোর পর তুমি কার কাছে যাবা, সেখানে যেমন ধরো টিচাররা বা এভাবে যেমন তোমাকে বোঝানোর জন্য বসে আসছে, তখন সেরকম একটা সুযোগ থাকে না। এখানে তো বললাম এক এক ভার্সিটির সিলেবাস এক এক রকম, এক একটা স্টাইল এক এক রকম, প্রশ্নের স্টাইল এক এক রকম, কোর্স টিচার চেঞ্জ হয়ে দেখা যায় স্টাইল ডিফারেন্ট হয়ে যায় এক ভার্সিটিতে। তো তার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে স্টুডেন্টদের বিশেষ করে যেগুলো খুব বেশি লাগে না, হ্যাঁ সেক্ষেত্রে বেসিক ক্লিয়ারের প্যারায়ও অনেক পোলাপান থাকে না, তারা ভাবে যে চাকরির জীবনে এটা লাগবেই না, আমার ডিপার্টমেন্টের তো ব্যাপারও না, এই টাইমটা কোনো রকমে পার করে গেলে হয়েছে, সিজি ইজ দ্য মেইন ফ্যাক্টর। বাট আই থিঙ্ক বেসিক ক্লিয়ার করে যেহেতু আমরা সবাই আসছি, তো আমাদের কিছুটা হলেও বেসিকটা বুঝে একটু ট্রাই করাটা আই থিঙ্ক ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে চাকরি নির্ভর হয়ে যদি আমরা এইভাবে চিন্তাটা করি, তাহলে আছে না যে কয়েকজন আছে যে মানে ডাক্তার হয়ে কষাই হয়ে গেছে, কেন? তার কারণ হচ্ছে সে সেবার মেন্টালিটিটা নাই, পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে যে সে সেবা করবো এরকম নাই। তার তখন ইয়ে হয়ে গেছে যে না, এত কষ্ট করে পড়ছি একটা ভালো মেডিকেলে আসার জন্য বা একটা ভালো ডাক্তার হওয়ার জন্য, আমি কী করবো, আমি খেয়ে টাকা কামাবো। হ্যাঁ, তো সবার কথা বলতেছি, এরকম অনেকের হয়, এবং যার জন্য তারা দেখা যায় কষাই খেতে পায়, সবাই না বাট কম, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় যে অতটা বা খুব যে এনজয় করে পড়তে পারে, হ্যাঁ এনজয়ের চাইতে প্রেশারটাই বেশি হয়। সো ইন্টারমিডিয়েট বা অন্যান্য লেভেলে আমরা যখন দেখছি যে প্রেশারে যেমন আছে, সেরকম বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আমরা পাইতাম যেখানে তারা জিনিসগুলো আমাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারতো, সহজভাবে আমাদেরকে বুঝাইতে পারতো। বাট এখন তো ভার্সিটি লেভেলে সেরকম নয় যে এখানে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের পড়ানো হয় 1-1 থেকে 2-2 ব্যাচ পর্যন্ত, কিংবা এখানে 1-2 থেকে 3-1-এর স্টুডেন্ট পর্যন্ত আমি পড়াতে ইচ্ছুক, বা এই ধরনের টিউশন করাবে বা কোচিং, এরকম তো কোনো একটা প্ল্যাটফর্ম নেই। অনলাইনেও আসছে কিছু বিদেশি, হ্যাঁ, বাট সেরকম কিছু না। বেসিক্যালি আমার বইটা আসার পর যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইংলিশ ব্যাকরণটা একটু ধরতে পারা। আরও কিছু সমস্যা ছিল ব্যক্তিগতগুলো না বলে, সো আমার মনে হলো যে তো শুরু করি, দেখি যদি কিছুটা হলেও কারো হেল্প করতে পারি তাহলে তো ভালো। আমিও খুব বুঝি তা না, আমি অ্যাকচুয়ালি আজকে যেটা দিচ্ছি এটাই হচ্ছে মোটামুটি যে জিনিসটা আমি কিছু হলেও বুঝি, বাকি জিনিসটা আসলে আমি কিছুই বুঝি না। তো আমি সাজেস্ট করবো যে যে যতটা যা বোঝো, কেউ যদি তোমরা আমার ব্যাচের যারা আসছো আসিস বা সিনিয়র যারা আছেন, কেউ যদি মনে করেন যে কোনো একটা টপিক বোঝেন, হ্যাঁ চাই নিজের মতো করে এইভাবে আপলোড করেন, বা চাই আমার প্ল্যাটফর্মে, আমার আসলে আমি নিজের ব্র্যান্ডিং বলতেছি না, আমার কাছে আসা দরকার নেই, জাস্ট আমার বোঝাই দেন যেটা আমার দরকার, কারণ তাহলে আমিও পরীক্ষাটা একটু ভালো মতো দিতে পারি, অ্যাটলিস্ট বসতে পারি। হ্যাঁ, অনেক ভয় পাইতেছি, তো যদি সেটা নাও হয়, তাও যদি বুঝাইতে পারেন বা কিছু হয়, আর যদি মোটামুটি আইডিয়াটা বা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে পারি, তাহলে একদিকে যেমন আমার একটু ভালো লাগলো যে আমি বুঝে বুঝে পড়তে পারবো, হ্যাঁ ডাইরেক্ট চোথা মুখস্থ করে এই টাইপের প্রশ্ন আসে, এইটা হলে এরকমই হয়, এইভাবে আমাকে প্রেশার নিতে হচ্ছে না, এটা যেমন একটা ফ্যাক্টর হিসেবে আমার কাজ করবে। অন্যদিকে হচ্ছে আমার ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আর কি ব্যাপারটা কঠিন হবে না। হ্যাঁ, ভার্সিটি লাইফে চিল আর চিল এই মুডে যেমন তারা আসছিল, প্যারা নাই, তারা এরকম প্যারা নাই মুড নিয়েই তারা ভার্সিটি থেকে বের হইতে পারবে। হ্যাঁ, তাদের নিগড়ে সব চিপের রস বের করে তাদেরকে আর অ্যাকচুয়ালি ভার্সিটি থেকে বের করা হবে না। হ্যাঁ, কারণ সিজিপি এটা ম্যাটার না, কে কতটা শিখতে পারলো, তার কার স্কিল কতটা ডেভেলপ করলো, আই থিঙ্ক এইটাই ম্যাটার। সিজিপি এটা চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অবশ্যই একটা বড় কাজ করবে। হ্যাঁ, বাট নিজের ভিতরে অর্থাৎ আত্মার যে তৃপ্তিটা, অর্থাৎ মানে ডিপ্রেশনের ব্যাপারটা, মেন্টাল প্রেশারের ব্যাপারটা, এইটা শুধুমাত্র তখনই দূর করা যাবে যখন শিক্ষার ব্যাপারটা আমাদের মাঝে আনন্দের সঞ্চার করবে। সো এইটাই আর কি, যেহেতু এটা হচ্ছে আমার প্রথম এই চ্যানেলের জন্য, জানি না কতদিন যাইতে পারবো, হইতে পারে এটা আমি বন্ধই করে দিব যদি দেখি যে ফ্লপ খাইতেছে বা মজা পাইতেছে না, বা জানি ট্রলের শিকার হবো, স্বাভাবিক। তারপর আর কি এই জন্যই দিলাম, আজকেই খুলছি, হঠাৎ করে মাথায় আসলো। এই তো যা হোক, সবার দোয়া প্রার্থী, আর কেউ হেল্প করবেন যদি কোনো টিচার বা অ্যালামনাই কেউ দেখে থাকেন, আর মনে হয় যে আমার কাজটা ভালো হচ্ছে সেক্ষেত্রেও বলবেন, যদি মনে হয় যে আমার কিছু সংশোধন দেওয়ার কাজটা উচিত হচ্ছে না সেটাও বলবেন। আপনাদের উপদেশের অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। পরিচয়টা পরেই না হয় দিব একদিন।